মানে এই খবর দেখার পরে আমি জানি না যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তাদের আসলে রিয়েকশনটা কি হয়েছে, মানে ঘুমটুম ঠিক মতো হচ্ছে তো এখন। মানে আজকে জনাব তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করলেন, তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা চিঠি পাঠাইলেন জনাব তারেক রহমানকে। তো এই চিঠির বিষয়বস্তু যখন সামনে আসলো, সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। আমরা কেন দুইটা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26 সালে নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। হায় হায়, চারিদিকে তো আবার নাইমা করছে, তাহলে তো অশান্তি, দেশ চালাবো কেমনে? নতুন প্রধানমন্ত্রী বদনাম হয়ে যেতে পারে। ঠিক আছে, শপথ নিয়ে নেন, এরকম একটা ঘটনা নিশ্চয়ই ঘটবে, এরকম ঘটুক, কারো অমঙ্গল কামনা করতে চাই না, চাই সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। বিরোধী দল হিসাবে জামাত তো আছে, শ্যাডো গভর্নমেন্ট হিসাবে আছে, আর ওনাদেরকে আমরা পাহারাদার হিসাবেই তো পাঠাইছি। এরকম কোনো কথা শুনতে চাই না আগামী 5 বছর, যে অমুকে অত টাকা মাইরা ভাইয়া গেছে, অমুকে অতটা বাড়ি বানাইছে, এরকম কোনো কথা শুনতে চাই না, যে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে। কারণ আপনারা পাহারাদার, পাহারায় রাখবেন, যে ঘটনাটা যখন ঘটবে সঙ্গে সঙ্গে আমাদের জানাই দিবেন। পত্রিকায় না আসলো, আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, আমরা আপনাদের সঙ্গে আছি। দর্শক, নতুন সরকারের শপথ হয়েছে সকালে। সংসদ সদস্যরা, বিএনপির সংসদ সদস্যরা যখন শপথ নেন তখন তারা সাংবিধানিক পরিষদের শপথ নেননি, এবং এর মাধ্যমেই বার্তা গিয়েছে যে জুলাই সনদে যে প্রত্যাশা করা হয়েছে সেই প্রত্যাশা বিএনপি মানবে না। দর্শক, বলছিলাম গণভোটের বিরুদ্ধে আদালতে রিট হয়েছে, এবং এই রিট বলে দেয় যে শেষ পর্যন্ত গণভোট নাও টিকতে পারে। বিএনপি সরকারের মন্ত্রিসভার অবিশ্বাস্য রহস্য আজকে আপনাদেরকে জানিয়ে দেব। কেমন হলো বিএনপি সরকারের মন্ত্রিসভা, তারেক জিয়ার মন্ত্রিসভা দর্শক? এবং আপনি শুনলে অবাক হবেন যে এই মন্ত্রিসভা তারেক রহমান কিভাবে সাজিয়েছে, কারা এই মন্ত্রিসভা সাজানোর নেপথ্যে আছে। দর্শক, প্রথমে সংক্ষেপে যদি বলি এক কথায়, যে তারেক রহমানের এই মন্ত্রিসভা ইতিহাসের অন্যতম খারাপ মন্ত্রিসভা। এটা কোনো স্মার্ট মন্ত্রিসভা না। এই মন্ত্রিসভা যে কতটা জঘন্য আপনি কিছুদিন পরে টের পাবেন। এই মন্ত্রিসভার কারণে বাংলাদেশে অঘটন লেগে যেতে পারে। এই মন্ত্রিসভার কারণে বিশ্ব রাজনীতির একটা ব্যাটল গ্রাউন্ড হতে পারে বাংলাদেশ। করবেন, তারপরে ঢাকার একটা প্লটের আবেদন করবেন। লজ্জা লাগে না? আপনি দেশ বা মানুষের সেবা করতে আসেন নাই, আসছেন রাষ্ট্রের সম্পদ লুট করতে। হাসিনার আমলে $234 বিলিয়ন লুট করে নিয়ে গেছে হাসিনা এবং তার লোকজন। কত টাকা জানেন? বাংলাদেশের মতো 4টা দেশকে 1 বছর চালানো। জুলাই সনদ বাস্তবায়নে যদি বিএনপি গড়িমসি করে এবং তা যদি না করেন, তাহলে আগামীতে আরেকটি জুলাই হবে। এই বিষয় যে বারবার আমাদের তরুণ তরুণীরা বলছে, সেটা কিন্তু সত্যিকার অর্থেই বাস্তবে আমাদের ভাগ্যে হয়তোবা আছে। আমাদেরকে আবার হয়তোবা এই জুলাই যুদ্ধের মানে শহীদদের প্রতি মর্যাদা দেওয়ার জন্য আবারও মাঠে নামতে হবে, আবারও রাস্তায় নামতে হবে। তবে সেই কাজটি জনাব তারেক রহমান করবেন আমি এখনো বিশ্বাস করতে চাই না। আমি চাই তারেক রহমান যেন দেশপ্রেমী হয়ে দেশের মানুষের পক্ষে থেকে এই জুলাই যোদ্ধাদের যেই সনদ সেটা যেন বাস্তবায়ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। খেলা চলছে কোন লেভেলে? কার খলিল কার টেবিলে? এই খলিল তো থাকার কথা ছিল এই টেবিলে, ওই টেবিলে গেল কেমনে? হ্যাঁ, একটা টাইমে শুনছি না যে উনি বিদেশি নাগরিক, ওনাকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হলো? মানে প্রতিরক্ষা, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই দায়িত্বে ছিল এই খলিল সাহেব, ওনাকে কেন এই দায়িত্ব দেওয়া হইল? উনি বিদেশি নাগরিক, ওনার কাছে তো দেশ নিরাপদ না। কথাগুলা কে বলছে? সালাউদ্দিন আহমেদ সাহেব পদত্যাগ চাইছে না এই খলিল সাহেবের। এখন ওই খলিল সাহেব ওনাদের ওই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমার মনে হয় মন্ত্রী হয়ে গেছে, এরকমই শোনা যাচ্ছে। তার মানে কি, কোন টেবিলের মাল কোন টেবিলে চলে গেল? চিন্তা করেন, গুপ্ত, এটাও গুপ্ত। আমার মনে হয় ওই বক্তব্যটা দিয়া আমাদের মাইন্ডটা ডাইভার্ট করে দিছে, নজর সরাইয়া দিছে, আমরা যেন খলিল সাহেবকে সন্দেহ না করি। খলিল সাহেব তাদেরই ছিল গুপ্তভাবে, নাইলে ওনাদের দলে যাবে কেন? ওইখানে মন্ত্রী হবে কেন? কিন্তু আরেকটা কারণও হইতে পারে, দুইটা কারণ। একটা হয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যার বলছে যে খুব প্রতিভা, ওকে সাথে নিয়ে নাও, দেশ চালাইতে সুবিধা হবে, ওর সারা পৃথিবীর সাথে যোগাযোগ আছে। হ্যাঁ আছে ভাই, অনেক গুণী লোক। আমার মনে হয় এই গুণী লোকটারে আবার আমেরিকা চাপাই দিতে পারে, আমেরিকা বলতে পারে যে ভাই এটা আমাদের লোক। কারণ বারবার উনি আমেরিকা যাচ্ছিল না এই খলিল সাহেব। যাই হোক,
উনি একটা সুন্দর জায়গা পাইছে, গুণী মানুষটা যে চিনছে বিএনপি, এর জন্য আমি থ্যাঙ্কস জানাইতে চাই। উনি যে টেবিল থেকেই আসুক না কেন, দেশের জন্য ভালো কাজ করলেই হইলো, তাই না? দেখেন আজকে শপথ হয়ে গেল, অনেক আনন্দের দিন, তাই না? একটা বিজয় মিছিল বাইর করা উচিত ছিল, কিন্তু বহু রকম প্রশ্ন দাঁড়ায় গেছে। এখানে আজকে দুইটা শপথ নেওয়ার কথা, দুইটা বিষয়। একটা হচ্ছে যে কারা কারা পাওয়ার চান, মানে নির্বাচন কইরা ভোট পাইয়া পাশ কইরা এখন পাওয়ার হস্তান্তর, মানে আপনি সংসদে যাবেন, মন্ত্রী হবেন, তাদের একটা শপথ। আরেকটা শপথ ছিল সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ, এই সংস্কার পরিষদের একটা শপথ ছিল। দুইটা শপথ একই সঙ্গে হওয়ার কথা এবং একজনই এই শপথ পড়াবে, এরকমই কথা ছিল। এবং সকালবেলা যখন জামাত ইসলাম 11 দল ওইখানে যায় শপথ নিতে, ওনারা এটাই জানে যে সবাই মিলে আমরা শপথ নিচ্ছি। দুই দল, মানে বিএনপিও নিবে, জামাতও নিবে। যারা জিতে গেছে তারাও নিচ্ছে, যারা হেরে গেছে তারাও নিচ্ছে। কিন্তু ওইখানে যাওয়ার পর ঘটনা অন্য। যারা জিতে গেছে তারা ওই পাওয়ারের শপথটা নিছে, মানে সংসদে যাওয়ার, এমপি হওয়ার, মিনিস্টার হওয়ার। সংস্কার পরিষদের শপথটা ওনারা নেয় নাই। ওই যে আমি বারবার বলতাম না, শপথটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ে রোডে ঢুকে যেতে হবে, আর ডাইনে বাইরে যাইতে পারবে না, কোনো রাস্তা নাই ইউটার্ন নিয়ে পিছনে আসার, কারণ ওইটা ওয়ান ওয়ে রোড। যার জন্য শপথটা নেয় নাই। ওনারা বুঝতে পারছে, হায় হায় এই শপথ নেওয়া মানে তো একদিকেই যাওয়া, যাইতেই হবে, আর পিছনে ফিরার রাস্তা নাই। অর্থাৎ ওই যে 72-এর সংবিধানে আপনি আর ফিরে যাইতে পারতেছেন না। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এদের কাজ কি? এদের কাজ ছিল আগামী 180 দিনে, অর্থাৎ আমার মনে হয় 6 মাস, এই 6 মাস বৈশা আপনারা এটা পাশ করবেন। কি পাশ করবেন? এই জুলাই গণ অভ্যুত্থানের পর আপনারা চা পান খায়া, কফি খায়া যে সিদ্ধান্তগুলো নিছেন, এখানে কয়েকটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, থাকুক, কিন্তু হ্যাঁ পক্ষেই তো ছিলেন সবাই, না হলে গণভোট হবে কেন? আর এই গণভোট বিপুল ভোটে পাশ করছে ভাই। 4,85,00,000 মানুষ এই গণভোটে হ্যাঁ ভোট দিছে। ওরা কি চায়? সংস্কার চায়। এই সংস্কার কারা করবে? এই সংস্কার তারাই করবে যারা জনগণের ভোটে এই সংসদে গেছেন। ওনাদেরকে নিয়েই একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, এটা সবাই ওয়াদা করছে, এটার পক্ষেই সবাই ছিল। হঠাৎ ওনারা ওই সংস্কার পরিষদ থেকে সরে আসছে, মানে সংস্কার চায় না। লাগলো আগুন, তাই না? চারিদিকে এখন আগুন লাগবে না, মানুষ এটার প্রতিবাদ করবে না? হ্যাঁ ভাই, প্রতিবাদ করবে, এটা মাইনা নিতে পারবে না কেউ। কারণ আপনি সংস্কার না চাওয়া মানে তো বিরাট বড় বিপদে ফালাইয়া দেওয়া, পুরা দেশকে বিপদে ফালাইয়া দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সবাইকে আবার মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আবার দেখেন এই সংস্কার না মাইনা নিলে কি হচ্ছে? অনেককেই মৃত্যুর মুখ থেকে বাঁচাইয়া আনা। কারণ কি জানেন? আপনি যখনই শপথটা নিয়ে নেবেন, তখনই তো আপনাকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যে বিচারগুলো হয়ে গেছে সেটাও মাইনা নেওয়া, তাই না? তার মানে ওইখানে যে রায়গুলো হয়ে গেছে, অনেকে তো ফাঁসি হয়ে গেছে, অনেকে পালায়া গেছে, অনেকে কিন্তু এই জেলখানায় আটক আছে। তাদেরকে এই বিচারের মধ্যে আনতে হবে না, তাদেরকে ঝুলাইতে হবে না। যেটা রায় হয়ে গেছে সেটা বাস্তবায়ন করতে হবে না, ওই শপথ নিলে ওইটা বাস্তবায়ন করতে হবে। তার মানে কি জানেন? বিরাট বড় বিপদ না, আরো বড় বিপদ কি জানেন? ক্যান্টনমেন্ট থেকে এসি বাসে যাদেরকে নিয়ে আসে, মনে আছে সংখ্যা কত? আমার মনে নাই, 15 না 20 এরকম হবে, যাদেরকে এসি বাসের মধ্যে এভাবে শোয়ায় নিয়ে আসে বিচার করার জন্য, আবার এসি বাসে কইরা ওই ক্যান্টনমেন্টের জেলখানায় পাঠায় দেয়। এখন যদি আপনি এই শপথটা নিয়ে নেন, তাহলে তো ওদেরকে আবার ওই এসি বাসে কইরা আইনা বিচার করতেই হবে। বিরাট বড় বিপদ না? আরো বিপদ কি জানেন? ধরেন আমি একটা জায়গায় এমপি পদে দাঁড়াইছি, আমি ওই এলাকা থেকে ঘোষণা দিছি তোমরা আমারে পাশ করে আনো। কাকে কথা দিলাম? আওয়ামী লীগকে। তোমরা আমাকে ভোট দাও, আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস আমি খুলে দেবো নির্বাচনের পরের দিন। তোমরা চিন্তা করো না, তোমাদের যে মামলা মোকদ্দমা আছে সব কিছু আমি গায়েব করে দেবো, কারণ ক্ষমতা আমার হাতে। এই যে এই বিশ্বাস কইরা আওয়ামী লীগের ভাই ব্রাদাররা বিএনপিকে ভোট দিল। বিএনপি শপথ নেওয়ার আগেই তো অফিসের তালা খুলা ফেলাইলো, ছবি টাঙ্গায় ফেলাইলো, স্লোগান দিল। তাদের দোষ কি? তাদেরকে তো আমি কথা দিছি যে তোমরা আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস খুলতে পারবা, তোমরা রাজনীতি করতে পারবা। এখন আমাকে তারা পাশ করাইছে, আমাকে তো কথা রাখতে হবে। এখন আমি যদি যাই ওইখানে শপথ নেই, তাহলে তো সংস্কারের মধ্যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে ওইটাও তো মাইনা নিতে হয়। ওইটা মাইনা নিতে গেলে তো আমি শপথ নিতে পারি না। আমি তো ভাই ব্রাদারকে কথা দিয়া ফেলাইছি, কত বড় বিপদ। যার জন্য এই শপথটা নেওয়া হয় নাই। যার জন্য দেখেন আজকে বিএনপির আনন্দের দিন, শপথ নিছে ভাই, কিন্তু তারপরও দেখেন চারিদিকে মুখ কালো, সবাই মনের মধ্যে একটাই ব্যথা, একটাই প্রশ্ন, হায় হায় এইটা কি করলো? জুলাই সনদকে ওনারা কেন মাইনা নিল না? জুলাইকে এইভাবে অবজ্ঞা করলো, অসম্মান করলো, ওনারা শপথ নিল না। শপথ না নেওয়া মানেই তো ওনাদের আধিপত্য মাইনা নেওয়া, শপথ না নেওয়া মানেই তো ওনাকে দিল্লি থেকে ফিরাইয়া আনা, শপথ না নেওয়া মানেই তো ওনাদের তালা খুইলা, ওনাদের নেতাদের ছবিগুলো লাগায়া ফুলের মালা দিয়া দেওয়া, তাই না? এটাই তো বুঝায়। আপনাদের বিবেককেই প্রশ্ন করেন, 4,80,00,000 উপরে মানুষ ভোট দিছে হ্যাঁ পক্ষে, সংস্কার চায়। পুরনো ওই সংবিধানের মধ্যে যেসব প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সরায়া নতুন কথা লেখা। সেই কথাগুলো কি? নতুন বাংলাদেশের কথা লেখা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূরণ করা। 25,000 ভাই বোন যে পঙ্গু হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, তাদের কি চাওয়া? শুধু একটা সরকার যাবে, আরেকটা সরকার এসে বসে
পয়সা করবে, এরকম চাওয়া তো ছিল না ভাই। চাওয়াটা তো ছিল এই দেশের টাকা পয়সা যেন আর লুট না হয়, এই দেশে যেন আর কোনো ফেসিবাদ জন্ম না নেয়, কোনো দানব যেন আইসা আবার সে আয়না ঘর না বানায়, কারো মুখ যেন চাইবা না ধরে, কোনো মা বোনের বুক যেন খালি না হয়। 7 মার্ডারের কথা মনে আছে? ওই যে নারায়ণগঞ্জের ওইখানে ছিল অপরাধী 2-3 জন, বাকিরা কারা জানেন? বাকিরা সাক্ষী। ওই সাক্ষী রাখবে না বইলা এই নিরপরাধ মানুষগুলাকেও মাইরা ফেলাইছে ইঞ্জেকশন দিয়া, দিনের বেলা ইঞ্জেকশন দিয়া মাইরা সারাদিন গাড়ি নিয়ে ঘুরছে, আর রাতের বেলা ওই শীতলক্ষা নদীর মধ্যে ডুবাইয়া দিছে, সেটাও তো ধরা পড়ছে। তার মানে কি ওরকম একটা দেশ চাই না? ওরকম দেশ চাই না বলেই তো সংস্কারের দরকার ভাই ব্রাদার। এই সংস্কারটা আপনারা কেন বুঝবেন না? আপনারা না বুঝলো বিরোধী দলকে বুঝতে হবে, আর জনগণও বুঝে। জনগণকে আর বোকা ভাবার কোনো কারণ নাই। দেখবেন এই যে শপথটা নিলেন না, এটা নিয়ে অনেক বিতর্ক হবে, অনেক কাহিনী তৈরি হবে, এমন এমন নতুন নতুন পর্ব আসবে যে মানুষ সিনেমা নাটক দেখা ছাইড়া দিবে, সবাই এই ইউটিউবে ফেসবুকে পড়ে থাকবে, দেখি এরপরে কোন পর্বটা আসে। হ্যাঁ ভাই, নতুন নতুন পর্ব আসে। সুখে শান্তিতে এই দেশটা গড়তে পারবেন না, একদমই পারবেন না। জুলাই গণ অভ্যুত্থানকে এড়িয়ে গিয়ে অবজ্ঞা কইরা কোনো কিছু করতে পারবেন না। আজকাল যদি শপথটা নিয়ে নিতেন, একটা আনন্দ মিছিল বাইরিত, কারণ বিরোধী দল জামাত ইসলাম 11 দল, ওনারা সবাই তো আপনাদের মাইনা নিছে, এবং ওনারাও একটা শ্যাডো সরকার গঠন করে ফেলাইছে। ওনারা এক পায়ে খাড়া সংসদে যাবে, আপনাদের সঙ্গে সামনাসামনি বসবে। গত 54 বছর আমরা এরকম বিরোধী দল দেখি নাই তো। ওনারা বিরোধী দল হিসেবেও দেখেন কত বড় চমক দিতে যাচ্ছে। বিরোধী দলে এমন কিছু হয় বিদেশে, এগুলো শুই না আসতেছিলাম, বাংলাদেশে যে হবে এটা কোনোদিন ভাবি নাই, এটা ভাবতে হচ্ছে। যদি শপথটা নিয়ে নিতেন, দেখতেন দেশের মানুষ রাস্তায় আনন্দ মিছিল বাইর করতো। হ্যাঁ ভাই, আনন্দ মিছিল বাইর করতো। আপনি যতই বলেন কোনো আনন্দ মিছিলের দরকার নাই, তারপরও মানুষ খুশিতে বাইরে হয়ে যেত। মানুষের মনের কথা বুঝতে পারলেন না, আর এই না বুঝার জন্য আগামী পথ চলাটা কঠিন হয়ে যাবে। অলরেডি মিছিল বাইরে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের বিরুদ্ধে। কারণ আপনারা কেন জুলাই সনদপত্রে শপথ নিলেন না? আপনারা কেন সংস্কারের পক্ষে না? আপনারা মুখে যতই বলেন না কেন সংস্কারের পক্ষে, সংস্কারের পক্ষে, এই শপথ না নিয়ে যে বার্তাটা চলে গেল, এখন জনগণ, সাধারণ জনগণ কি মনে করবে জানেন? হায় হায়, এরা এত বড় মুনাফেক, এত বড় গাদ্দার। এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে আজকে নির্বাচন হয়েছে, আজকে উনি প্রধানমন্ত্রী হইতে পারছে, আজকে পৃথিবীর এই যে সবচেয়ে বড় জানাজাটা হয়েছিল সেটা হইতে পারছিল এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। সবাই তো ভাই জেলখানায় বন্দী ছিল, বিদেশে আটকা ছিল, শিলং থেকে আসতে পারছে, জেল থেকে বাইরে যেতে পারছে এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। এত রক্তের বিনিময় যে বাংলাদেশটা আমরা দেখতে চাইছি, যে স্বপ্নটা দেখে আসতেছিলাম, সে স্বপ্নটা আপনারা রুইখা দিলেন এই শপথটা না নিয়া। ভোটের যদি শতাংশ চিন্তা করেন, আপনাদের কত ভোট টোটাল আর উনাদের কত ভোট, এবার এটা মাথায় নিয়েন, ওই হিসাব করে সিদ্ধান্ত নিয়েন। এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যেটা জুলাইয়ের বিরুদ্ধে যায়। জুলাইয়ের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত আপনাদের যায়, আপনারাই ঠইকা যাবেন। অনেকেই বলতেছে ভাই, অনেকেই বলা বলি করতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক হয়ে যাবে, এক হইয়া এই জামাতের পিছনে লাগবে, জামাতের ব্যবসা বাণিজ্য যেখানে যেখানে সেখানে আক্রমণ করবে, দোকানপাটে আক্রমণ করবে, তাদের বাড়ি ঘরে আক্রমণ করবে, এরকম কথা গুজব, এরকম গুজব ছড়াই গেছে চারিদিকে। কেন ছড়াইছে? ওই যে শপথ না নেওয়াতে আওয়ামী লীগের সবাই মনে করতেছে হ্যাঁ নেতা যেটা কথা দিছে সেটাই তো রাখছে। তারাও মনে করতেছে সেখান থেকে, কোনখান থেকে? ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসে সেদিন কিছু লেখা ছিল না, 3টা কথা বলছিল না, 3টা শর্ত মাইনা আসতেছে। সেই শর্তগুলা কি? এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদেরকে দাবায় রাখতে হবে, এবং এই যে সংবিধান বদলাইবো টদলাইবো এগুলা করা যাবে না, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, এরকমই বোধহয় ছিল না। ওনারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে, মানুষ বিশ্বাস করে নিছে। কিন্তু আজকে শপথ না নেওয়াতে মানুষ ওইটাকে আর বিশ্বাস করবে না। ওই কথা এখন জনগণ টাইনা আনতেছে, ফেসবুকে যান, এরকম লেখালেখি আরম্ভ হয়ে গেছে, এদিকে মিছিলও বাইরে হয়ে গেছে। আগামী 2-4 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সারা দেশ থেকেই প্রতিবাদ হবে। এমনও দেখতে পাইতে পারেন যে ইনকলাব মঞ্চ আবার দাঁড়ায় গেছে, তারা প্রতিবাদ করতেছে রাত দিন 24 ঘন্টা। তখন কি করবেন? ওইখানে গরম পানি মারবেন, টিয়ার গ্যাস মারবেন, সাউন্ড গ্রেনেড মারবেন, না কি করবেন বলেন? ওগুলা দেখতে ভালো লাগবে? পত্র পত্রিকা যখন আসবে, বিদেশিরা যখন দেখবে, তখন কি ভাববে? হায় হায়, নতুন সরকার আইসা কোনো কিছু তো করতে পারতেছে না, আগে যেমন ছিল এখন তো তেমনই। এর মধ্যে দেখলাম ফেসবুকে এক শহীদের মা আইসা কান্নাকাটি করতেছে, যে আল্লাহ এইটা কি, আমার ছেলে কেন শহীদ হইলো? ওই যে সংস্কারের শপথটা নেয় নেই যে, ওই জন্য কান্নাকাটি করতেছে। দেখেন এই যে আমাদের নাহিদ ইসলামের বাসায় যখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব গতকালকে গেছিল, তখন ওনাকে একটা ফ্রেম উপহার দিছিল। ওই ফ্রেমের মধ্যে কি লেখা ছিল? নাসিফের একটা চিঠি। সেই চিঠিটা কি আপনারা জানেন? মা গো, বাবা গো, আমি মিছিলে যাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি, জালিমরা জুলুম করতেছে, আমার ভাই ব্রাদার সবাই মাঠে নামে গেছে, ওরা গুলি খাচ্ছে। এমনও মানুষ ওইখানে গেছে যাদের হাত নাই পা নাই, যারা ভিক্ষা করে খাইতো, তারাও প্রতিবাদ করতে যাইতেছে। আমি কেন ঘরে বসে থাকুম? আমি গেলাম, যদি ফেরত না আসি আমাকে ক্ষমা করো। এটাই লেখা ছিল নাসিফের চিঠিতে। ওই চিঠিটাই কিন্তু ওনার হাতে দিছে। উনি তো নিশ্চয়ই এটা পড়ছে। পড়ার পর কি ওনার বুকের মধ্যে একটু লাগে নাই? ওই মায়ের কথা কি চিন্তা করে নাই? ওই মায়ের কলিজাটার মধ্যে আজকে কেমন ধরপড় করতেছে উনি শপথ না নেওয়াতে। এই শপথটা নেওয়া মানে কি জানেন? জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, 24-এর স্বীকৃতি। তার মানে 24-এর স্বীকৃতিটা ওনারা দিল না। কিন্তু এটা কি বিরোধী দল মাইনা নিবে? জনগণ মাইনা নিবে? নিশ্চয়ই না। আপনারা দেখতে পাবেন, এবং ওনারা বাধ্য হবে, আমি বলে রাখলাম অ্যাডভান্স, ওনারা বাধ্য হবে শপথ নিতে। আগামী 2-4 দিনের মধ্যেই বুঝা ফেলাবে। আর এই বুঝার জন্য সময়টা নিছে। কাদের জন্য সময় নিছে? ওনারও একটা ডিপ স্টেট আছে, বুঝা গেলে হবে। উনি লন্ডন থেকে আসার আগে ওই ডিপ স্টেটের অনুমতি পাইছে, তারপর আসছে। মায়ের ব্যাপারটা সামনে ছিল, কিন্তু সেটা না। ডিপ স্টেট যেটা বলছে সেটাই শুনছে। আমার যদ্দূর মনে হয়, আমার ধারণা, ওই ডিপ স্টেটের সাথে কথা বলবে। ডিপ স্টেটের এখনো গ্রিন সিগন্যাল পায় নাই। ডিপ স্টেট এখন চিন্তা করবে,
হায় হায় চারিদিকে তো আবার নাইমা করছে, তাহলে তো অশান্তি, দেশ চালাবো কেমনে, নতুন প্রধানমন্ত্রী বদনাম হয়ে যেতে পারে। ঠিক আছে, শপথ নিয়ে নেন। এরকম একটা ঘটনা নিশ্চয়ই ঘটবে, এরকম ঘটুক, কারো অমঙ্গল কামনা করতে চাই না, চাই সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। বিরোধী দল হিসেবে জামাত তো আছে, শ্যাডো গভর্নমেন্ট হিসাবে আছে, আর ওনাদেরকে আমরা পাহারাদার হিসাবেই তো পাঠাইছি। এরকম কোনো কথা শুনতে চাই না আগামী 5 বছর, যে অমুকে অত টাকা মাইরা ভাইয়া গেছে, অমুকে অতটা বাড়ি বানাইছে, এরকম কোনো কথা শুনতে চাই না, যে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে। কারণ আপনারা পাহারাদার, পাহারায় রাখবেন। যে ঘটনাটা যখন ঘটবে সঙ্গে সঙ্গে আমাদের জানাই দিবেন। পত্রিকায় না আসলো, আমরা সোশ্যাল মিডিয়া তো আছি, আমরা আপনাদের সঙ্গে আছি। দর্শক, নতুন সরকারের শপথ হয়েছে। সকালে সংসদ সদস্যরা, বিএনপির সংসদ সদস্যরা যখন শপথ নেন তখন তারা সাংবিধানিক পরিষদের শপথ নেননি, এবং এর মাধ্যমেই বার্তা গিয়েছে যে জুলাই সনদে যে প্রত্যাশা করা হয়েছে সেই প্রত্যাশা বিএনপির দ্বিমত যে ব্যাপারগুলো ছিল, অর্থাৎ প্রথম ব্যাপার ছিল বিএনপির অভিযোগ যে সাংবিধানিক পরিষদ 180 দিন, 270 দিন এই ধরনের যে ম্যাজিক দেখানোর চেষ্টা করেছেন প্রফেসর আলী রিয়াজ, এবং সংবিধানের বাইরে বেআইনি ম্যাজিক দেখানোর চেষ্টা করেছেন, সেই ম্যাজিকগুলো বিএনপি মানবে না। বিএনপি সংবিধানের পথে হাঁটবে, এবং তারা সংবিধানের পথেই হেঁটেছে, এবং সংবিধানের পথে যখন হেঁটেছে তখন বার্তাটা স্পষ্ট যে এই গণভোট, গণপরিষদ, সাংবিধানিক পরিষদ সহ বেশ কিছু বিষয় বর্তমান সংবিধানে এক্সিস্ট করে না, এবং এটার বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিতে যাচ্ছে। যখন এরকম বার্তা সংসদ ভবন থেকে আমরা পেয়েছি, তখন আরেকটা বড় খবর তৈরি হয়েছে মহামান্য আদালতে। আমরা দেখেছি যে উচ্চ আদালতে এই যে 12 ফেব্রুয়ারি যে গণভোট হলো, সেই গণভোট বাতিল চেয়ে রিট করা হয়েছে। ম্যাজিক বোধহয় চতুর্দিক থেকেই শুরু হয়ে যাচ্ছে, এবং প্রফেসর ইউনূসের সরকার যেভাবে আদালতের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং আদালতকে প্রভাবিত করে তারা কি করেছে সেগুলো আমরা সবই জানি। সেই পরিস্থিতি যদি পাল্টে যায় তাহলে এমনও হতে পারে যে আদালত থেকে গণভোটের এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আসতেই পারে। চলুন একটু জেনে দেখি কারা রিট করলেন, কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। দর্শক, বলছিলাম গণভোটের বিরুদ্ধে আদালতের রিট হয়েছে, এবং এই রিট বলে দেয় যে শেষ পর্যন্ত গণভোট নাও টিকতে পারে। গণভোটকে কেন্দ্র করে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে গণভোটকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, আদতে যেটা সংবিধান বলছে সেটা হচ্ছে যে সংবিধান পরিবর্তনের কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না। সংবিধান মানে পরিবর্তন হয়ে যাবে, সংবিধানের মৌলিক ব্যাপার পরিবর্তন হয়ে যাবে, এরকম কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে নেই। সুতরাং গণভোটের ব্যাপারে যে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি, মানে তাকে দিয়ে যে জারি করানো হয়েছে, প্রফেসর ইউনূস তাকে দিয়ে যে জারি করিয়েছেন, এটা সম্পূর্ণ অবৈধ হিসেবে গণ্য হবে সাংবিধানিক দিক চিন্তা করলে। রাষ্ট্রপতি সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং সংবিধান স্থগিত করতে পারেন, এই ক্ষমতা আছে। কিন্তু সংবিধান পরিবর্তন করার কোনো আদেশ জারি করা, কোনো প্রজ্ঞাপন জারি করা, এটা রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে নেই। সেরকম প্রেক্ষাপটে আদালতে রিট হলো গণভোটের ফলাফল বাতিল করার জন্য। সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট। গণভোটের মানে 13 ফেব্রুয়ারি ঘোষিত যে ফলাফল, সেই ফলাফল বাতিল চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেছেন। জানা গেছে ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার ইচ্ছা করলে সংবিধানের বাইরে গিয়ে, কারণ সংবিধানে গণভোট নেই, আপনাকে গণভোট করতে হলে সংবিধানে আগে গণভোট অন্তর্ভুক্ত করতে হবে। সংসদের 2/3 সদস্যদের ভোটে এই বিধান সংবিধানে আগে লিখতে হবে, তারপরে আপনি গণভোট করতে পারেন, তার আগে গণভোট করতে পারেন না। আর অন্তর্বর্তীকালীন সরকারের তো গণভোটের কোনো এখতিয়ারই নেই। আর সাধারণত গণভোট যেটা হয় সেটা হচ্ছে যে সংসদে কোনো গৃহীত সিদ্ধান্ত সিগনেচারের জন্য যখন রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি যদি মনে করেন যে এটা তিনি অনুমোদন দেওয়ার আগে তিনি একটু জনমত যাচাই করবেন, বাংলাদেশের মানুষ কি বলতে চাই সেটা যাচাই করবেন, তখন তিনি নির্বাচন কমিশনকে আদেশ দিতে পারবেন যে তুমি এই বিষয়ের উপরে একটা গণভোট আয়োজন করো, তখন নির্বাচন কমিশন গণভোট আয়োজন করবে। এছাড়া গণভোটের কোনো অপশন নেই সংসদের বাইরে থেকে। এই ব্যাপারগুলো পুরোটাই সংবিধান বিরোধী ব্যাপার হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের যে ফলাফল হয়েছে, মানে গণভোটের যে ফলাফল হয়েছে, সেই ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী আমরা দেখেছি নির্বাচন কমিশন বলার চেষ্টা করেছে যে গণভোট প্রদানের হার 60.26%। হাস্যকরভাবে জাতীয় নির্বাচনে ভোট প্রদানের হার 59.4%। কিভাবে গণভোট বেশি হয় এই হাস্যকর ব্যাপারের কোনো উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। এই ব্যাপারে যখন রিট হলো তখন আমরা দেখছি যে জামাতপন্থী আইনজীবী, এবারে নির্বাচনে যিনি হেরে গেছেন, শিশির মনির, তিনি ঘোষণা দিয়েছেন যে এই রিটের বিরুদ্ধে তিনি আইনজীবী হিসেবে আদালতে লড়াই করবেন। লড়াইটা বোধহয় বেশ জমে উঠবে যখন নতুন সরকারের প্রথম শপথের দিনে এই রিট হলো। রিটের শুনানি কবে হবে সেটা এখনো নিশ্চিত নয়। রিটের শুনানিতে এটা একটা চমকপ্রদ ব্যাপার হয়ে যাবে, এবং
এখানে সাংবিধানিক প্রশ্ন আসবে। সাংবিধানিকভাবে এই সরকার গণভোট করতে পারে না, সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এটা নেই, সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ এই সরকার সংবিধানের আলোকেই গঠিত সরকার। সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছে, সংবিধান স্থগিত হয়নি। এক্সিস্টিং সংবিধান অনুযায়ী সর্বশেষ যে মন্ত্রিপরিষদের শপথ হলো, সেই শপথ পর্যন্ত সংবিধানের আওতাতেই সবকিছু হয়েছে। তখন সংবিধানের বাইরে কোনো কিছু আদতে ধোপে টিকবে না বলেই আইন বিশেষজ্ঞরা মনে করছেন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপি আজকে গণপরিষদের শপথ না নিয়ে যে বার্তা দিয়েছে যে সংবিধানের বিরোধী তারা কোনো কাজ করবে না, সেই বার্তাই কি আদালতে এক ধরনের যাবে এবং আদালত থেকে নতুন বার্তা আসবে যে এই গণভোট করার এখতিয়ার যেহেতু এই সরকারের নেই, সেহেতু এটা বাতিল করা হলো? বিএনপি সরকারের মন্ত্রিসভার অবিশ্বাস্য রহস্য আজকে আপনাদেরকে জানিয়ে দেব। কেমন হলো বিএনপি সরকারের মন্ত্রিসভা, তারেক জিয়ার মন্ত্রিসভা? দর্শক, এবং আপনি শুনলে অবাক হবেন যে এই মন্ত্রিসভা তারেক রহমান কিভাবে সাজিয়েছে, কারা এই মন্ত্রিসভা সাজানোর নেপথ্যে আছে। তবে প্রথমে সংক্ষেপে যদি বলি এক কথায়, যে তারেক রহমানের এই মন্ত্রিসভা ইতিহাসের অন্যতম খারাপ মন্ত্রিসভা। এটা কোনো স্মার্ট মন্ত্রিসভা না। এই মন্ত্রিসভা যে কতটা জঘন্য আপনি কিছুদিন পরে টের পাবেন। এই মন্ত্রিসভার কারণে বাংলাদেশে অঘটন লেগে যেতে পারে। এই মন্ত্রিসভার কারণে বিশ্ব রাজনীতির একটা ব্যাটেল গ্রাউন্ড হতে পারে বাংলাদেশ, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের একটা বলির পাঠা হতে পারে বাংলাদেশ। তারেক রহমান স্বাধীনভাবে এই মন্ত্রিসভা সাজাতে পারেননি। তারেক রহমানকে ভারত ম্যানেজ করে তাদের লোক নিয়োগ দিয়েছে, যুক্তরাষ্ট্র ম্যানেজ করে তাদের লোক নিয়োগ দিয়েছে, ইউরোপ বা ওইপন্থী লোকও আছে। কেন বাংলাদেশের মন্ত্রিসভা বাংলাদেশের জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান তার ইচ্ছা মতো করবেন না? তার ইচ্ছার প্রতিফলন এখানে কম হয়েছে, তবে তার নিজস্ব ইচ্ছার প্রতিফলন কিছু আছে, যেমন তার কাছের লোকজনকে দেয়া, তার মধ্যে আওয়ামী লীগ এবং জামাত অধ্যুষিত এলাকাগুলো থেকে কাউকে মন্ত্রিত্ব না দেয়া, এটাও একটা আনফেয়ার কাজ। প্রত্যেক এলাকা থেকে একটা প্রপোর্শন থাকা দরকার, যাতে প্রত্যেক এলাকায় একটা উন্নয়নের ছোঁয়া লাগে। কিন্তু না, যেসব এলাকা আওয়ামী লীগ জামাত ওইসব এলাকা থেকে একদম নাই বা কম। এমনকি ঢাকায় জামাতের উত্থানে কারণে ঢাকা থেকেও মন্ত্রী অত্যন্ত কম, মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, এরা ধরা পেয়েছেন। তো দর্শক, ইন্টারেস্টিংলি আপনি যদি খেয়াল করেন এই মন্ত্রিসভা কিন্তু খুনি হত্যা মামলার আসামি পুলিশ যাকে কিছুদিন আগেও খুঁজছে, একটা টকবগে তরুণ এক সাংবাদিক, দীপ্ত টিভির এক কর্মকর্তা, তাকে হত্যা করেছে, যার নাম মামলা 3 নম্বর আসামিতে রয়েছে। আমি ডিটেলস বলবো। তিনি মন্ত্রী এবং অতি গুরুত্বপূর্ণ 3টে মন্ত্রণালয় তাকে দিয়েছে। তো দর্শক, বিএনপির অনেক ত্যাগী নেতা এখানে মূল্যায়িত হননি। এখানে নানান কিছু বিবেচনা এই মন্ত্রিসভা সাজানো হয়েছে। তার মধ্যে ইন্টারেস্টিং যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা যুক্তরাষ্ট্র রেখে দিয়েছে, অথবা এটাকে যদি বলেন যে ইউনুস রেখে দিয়েছে, এটাও হয়। ইউনুস সাজিয়েছে, আমেরিকা সাজিয়েছে। এই খলিলুর রহমান দেখেন, এখন যদি আমরা এই খলিলুর রহমানকে মন্ত্রিত্ব দেওয়া, পররাষ্ট্রমন্ত্রী বানানো, এটা যদি সালাউদ্দিন আহমেদের কথার ভিত্তিতে একটু পর্যালোচনা করি। সালাউদ্দিন আহমেদ জোর গলায় বলেছেন, সালাউদ্দিন আহমেদ সাধারণত ভালো বক্তা নন, বক্তৃতা দিতে পারে না, ইজ নট সাউন্ড ভয়েস, তার কথার মধ্যে স্মার্টনেস নাই, কিন্তু মেধা আছে। এই সালাউদ্দিন আহমেদ চিৎকার চেঁচামেচি করে বলেছিলেন, আপনার কি আক্কেল নাই? ইউনুসকে বলেছিলেন যে আপনি একজন বিদেশি নাগরিককে উপদেষ্টা বানিয়েছেন, তার কাছে বাংলাদেশের সেনাবাহিনী রিপোর্ট করবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানকে। আজকে সেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। তাহলে কি এখন বলা যায় যে তারেক রহমান আপনার আক্কেল নাই? হ্যাঁ, তারেক রহমানের আক্কেল আছে। তাহলে ডক্টর খলিলুর রহমানকে কেন পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো? কারণ হচ্ছে আমেরিকা তাকে চাপিয়ে দিয়েছে, ইউনুস এটা রেখে দিয়েছেন। এর মানে আসলে এই সরকার স্বাধীন না। স্বাধীন কেননা স্বাভাবিকভাবে ক্ষমতা আসলে স্বাধীন হতেন, কিন্তু মেকানিজম করে ক্ষমতা এসেছেন বলে স্বাধীন না। যারা আপনাদেরকে ক্ষমতা এনে দিয়েছে এখন তাদের কথায় মন্ত্রণালয় ডিস্ট্রিবিউট করতে হয়। হিসাব হচ্ছে এই জায়গা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে নিয়েছে আমেরিকা। ডক্টর খলিলুর রহমানের পরিচয় নতুন ভাবে দেওয়ার কিছু নেই। বিএনপির ভাষায় আমেরিকার দালাল, আমেরিকান নাগরিক এবং ইহুদিদের দালাল, তার শালি বিয়ে দিছে ইহুদিদের কাছে। এবং বিএনপির একজন সমর্থক আমাকে বললেন, উচ্চশিক্ষিত, তিনি বললেন যে তিনি নিজেও নাকি ইহুদি। তা বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে, এই মন্ত্রণালয় কিভাবে কি হয়েছে। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা, যাকে মানুষ শিলং সালাউদ্দিন বলতো, ভারতে দীর্ঘদিন ট্রেনিং প্রাপ্ত ছিলেন, সেই জনাব সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা দিয়েছেন। এরকম ভারতপন্থী একজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া, ইটস ভেরি অ্যালার্মিং। তারেক রহমানপন্থী, বাংলাদেশপন্থী, আপনার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতপন্থী, এবং তারেক রহমান নিজে তো লন্ডনী। তাহলে কি দাঁড়ালো? সবার আগে বাংলাদেশ হলো। বুঝতে পারছেন এই মন্ত্রণালয়ের রহস্য কি? এরপরে আসেন, দুর্নীতির অভিযোগ ছিল, দুর্নীতির মামলায় জেল খেটেছেন, এরকম লোক তো আছে। একদম ক্লিন ইমেজের কাউকে এখানে, একদম ক্লিন মন্ত্রিসভা করতে পারলেন না। জামাত ক্ষমতা আসলে দেখতেন যে মন্ত্রিসভা কত প্রকার কি। তো দর্শক, এখানে শেখ রবিউল, তাকে সড়ক পরিবহন, নৌপথ, অমুক তমুক কয়েকটা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী। অথচ তার সম্পর্কে অভিযোগটা আমি একটু আপনাদেরকে বলি। তানজিল জাহান ইসলাম তামিম বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন। তাকে 10 অক্টোবর 2024 ঢাকার রামপুরা হাতিঝিল এলাকায় মারধর করে হত্যা করা হয়। এটা ফ্ল্যাটের মালিকানা সম্পর্কিত বিষয়ে এই দ্বন্দ্ব হয়, সেখানে ভাড়াটিয়া খুনির মাধ্যমে তাকে হত্যা করা হয়। এই যে রবিউল আলম রবি, বিএনপির নেতা, যাকে মন্ত্রী করা হয়েছে, শেখ রবিউল আলম রবি, তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য, এই মামলার 3 নম্বর আসামি। এবং প্রথমে পুলিশ তাকে খুঁজছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ খুঁজছিল, এবং তিনি আত্মগোপনে ছিলেন। এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায়ও এই রবিউল ইসলাম রবির নাম আছে, তিনি হয়তো মাদক ব্যবসার সাথে জড়িত, এবং আওয়ামী ব্যবসায়ীদের কেশিয়ার হিসেবেও তিনি পরিচিত।
তাহলে তিনি কোন কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন? তাহলে বুঝেন যে এই মন্ত্রণালয়টা কেমন। আপনারা তো দেখছেন যে শুটেড বুটেড কি সুন্দর এক একজনের চেহারা। এমনকি শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন, আমি তাকে অত্যন্ত ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, ভালো জানি, অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের মিলন ভাই। তাকে কিন্তু ইউনূস সরকার বিদেশ যেতে দেয়নি, আটকে দিয়েছিল। অনেক ঘটনা আছে। যুক্তরাষ্ট্রের সাথে গভীর সম্পর্ক রাখেন। সেই যে ভুয়া গোয়েন্দা সিআইএ এজেন্ট, তার সাথে সম্পর্ক ছিল এই মিলন ভাই, যেটা বুঝতে পেরে এক পর্যায়ে তার বিদেশ যাত্রায় থামিয়ে দিয়েছিল ডক্টর ইউনূস সরকার। এরপরে বিএনপি তো মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান টয়ান নিয়ে নির্বাচনে জিতে ক্ষমতা এসেছে, তাই না? এখানে বেশ কয়েকজন রাজাকার পুত্র আছে, এতে আমাদের কোনো সমস্যা নেই। রাজাকার পুত্র এবং রাজাকার এক নয়। তো সেখানে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী, তার বাবা রাজাকার ছিলেন, সবাই জানে, একদম সাজাপ্রাপ্ত রাজাকার ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন, তার বাবা রাজাকার ছিলেন। তো দর্শক, আবার বিএনপির মধ্যে সেই 111 সরকার আমলে যারা সংস্কারপন্থী ছিলেন, তারেক রহমানকে ভয় নির্যাতনের সাথে যারা জড়িত ছিলেন, এমন অনেককে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এবং ইকবাল হাসান মাহমুদ টুকু, তারেক রহমানের জীবনে অন্যতম একটা কলঙ্কজনক অধ্যায়ের সাথে জড়িত। টুকু আওয়ামী কোটা, একদম ভারতপন্থী এবং ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিদ্যুৎপন্থী, তাকে আবার ওই সেক্টরটাই দেওয়া হলো। এবার কি করেন, কত পার্সেন্ট খান আল্লাহ জানে। যদিও বিদ্যুৎ সেক্টর তো হাসিনা শতভাগ বিদ্যুতায়িত করে দিয়ে গেছে, এখন শুধু খাম্বা টাম্বা দেওয়ার বিষয় হয়তো আসবে না, কিন্তু বিদ্যুতের তারটা না খুলে খান। আমরা চাই দেশটা এই মন্ত্রণালয় ভালোভাবে চালাক। আমরা দেখেন, ইন্টারেস্টিং বিষয়, এরকম একটা মন্ত্রণালয় হয়েছে, বিশেষ করে এই ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রী করা, এটা নিয়ে বাংলাদেশের তোলপাড় একদম তুলকামাল কাণ্ড ঘটে যাওয়ার কথা। কিন্তু দেখেন, কোনো মিডিয়ার কোনো কথা নাই। অথচ জামাত ক্ষমতায় থাকলে খলিলুর রহমানকে কেন্দ্র করে জামাত কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে আমেরিকার সাথে ক্ষমতা এসেছে, এতক্ষণে প্রমাণ করা হয়ে যেত। অথচ যেটা ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ বহন করে, যে ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রী বানানো হয়েছে, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, এবং এরকম অনেক বিতর্কিত লোককে মন্ত্রী বানানো হয়েছে, এটা নিয়ে কোনো হাউকেও নাই। এর মানে আসলে মিডিয়াগুলো সব বিএনপির দখলে, গণতন্ত্র এখনো সংকটে আছে। এই জন্যই তো নির্বাচনের নামে কি হয়েছে দেখবেন আস্তে আস্তে। তো দর্শক, এই শত খারাপের মধ্যেও দেশটা ভালো চলুক, সেই শুভকামনা করছি। কিছু করার নাই, দেখেন কি করছে, আমাদের কিভাবে বোকা বানানো হচ্ছে, কোন জগতে আছি আমরা। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।